Hey everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Afroz Anwar. আজকে আমাদের টপিক হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে। টেকনিক্যাল এসইও র‍্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কোনগুলো এবং টেকনিক্যাল এসইও অবদান কতটুকু প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকে কথা বলবো। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমি প্রথম অপশনে যদি বলি সেটা হচ্ছে HTTPS। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP এর আপডেট ভার্সনটাই হচ্ছে HTTPS। হ্যাঁ, এখন ধরেন আমি একটা ওয়েবসাইটে যাব, ধরেন লিখলাম টপ 10 গার্ডেন টিপস এন্ড ট্রিক্স। ওকে, এটাই লিখলাম। হ্যাঁ, এটা লেখার পরে ধরেন এই যে ওয়েবসাইটটা আছে আমি এটাতে গেলাম। ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে, আমি একজন ইউজার হিসেবে আমার কাজ হচ্ছে আমি এই ওয়েবসাইটটাতে যাব, যাওয়ার পরে দেখব ওয়েবসাইটটাকে সিকিউর কিনা। আমি যে এখানে ডেটা প্রোভাইড করব বা এখানে সাইন আপ করব বা লগ ইন করবো, এখানে আমার ইমেল দিতে হবে, আর আমার নাম ইউজ করতে হবে, আমার ফোন নাম্বার ইউজ করতে হতে পারে, এগুলো ইউজ করতে পারে, এই ডাটাগুলো আমার ইউজ করতে হতে পারে। এই যে আমি এখানে এই ওয়েবসাইটটাতে আমার ডাটাগুলো প্রোভাইড করব, সেই ওয়েবসাইটটা কি আমার ডাটাগুলো সিকিউর ভাবে রাখতে পারবে বা এখানে কি আমার ডাটাগুলো সিকিউর, সেটা আমাকে দেখতে হবে অবশ্যই। তার জন্য এই যে দেখেন এই যে আইকনটা আছে এখানে যাব, দেখেন কানেকশন ইজ সিকিউর। ঠিক আছে, এই বলতেছে যে ওয়েবসাইটটা সিকিউর। যদি এই ওয়েবসাইটটা সিকিউর না থাকতো তাহলে এখানে এই লক সাইনটা থাকতো না, এখানে অন্য একটা এরর সাইন থাকতো। ঠিক আছে, তার মানে এই ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর একটা ওয়েবসাইট। এবং এটা কি করে, ধরেন এই HTTPS ইউজ করার ফলে এটা কি লাভ হয় আমার, বা এটা কি করে আমার, এটা আপনার মনে হচ্ছে না? প্রথমত আপনার ইউজারকারী ইনফরমেশন গুলোকে সুরক্ষিত করে। হ্যাঁ, দ্বিতীয়ত আপনাকে একটা ব্র্যান্ডে পরিণত করে। যেমন কেমন ব্র্যান্ডে পরিণত করে, ধরেন এখানে যখন আপনার ইউজারদের ইনফরমেশন সিকিউর থাকবে, আপনার ইউজাররা এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখন মূলত আপনাকে ইউজাররা লাইক করবে এবং আপনি একটা ব্র্যান্ডে পরিণত হবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর। হ্যাঁ, তার জন্য আপনাকে এটা অবশ্যই ইউজ করতে হবে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে অ্যাভয়েড ডুপ্লিকেট পেজেস। ডুপ্লিকেট পেজটা আমরা কিভাবে অ্যাভয়েড করব বলেন তো? ধরেন এই যে একটা পেজ, হ্যাঁ, আর ধরলাম এখান থেকে দেখি কোনো কিছু লিংকিং করা আছে নাকি, এখান থেকেই যাই আমি। এই যে একটা পেজ ধরলাম, সরি, আচ্ছা যেহেতু প্রোডাক্ট পেজ চলে আসে সমস্যা নাই, আমি দেখাই। এই যে দুইটা পেজ, ধরেন এই দুইটা পেজই হচ্ছে সিমিলার। হ্যাঁ, দুইটার ইউআরএল কিন্তু ডিফারেন্ট হলেও দেখা যাচ্ছে কন্টেন্ট গুলো মোটামুটি সিমিলার, মানে 80% ধরেন 80% বা 50% বা ধরেন 60-70% এই কন্টেন্ট গুলো সিমিলার হওয়ার কারণে কি হবে, গুগল আপনার এই পেজটাকে কি র‍্যাঙ্কিং দিবে না আপনার এই পেজটাকে র‍্যাঙ্কিং দিবে, তখন গুগল আসলে বুঝে পাবে না। ঠিক আছে, তখন আসলে ঝামেলা হয়ে যায়, যার জন্য আপনাকে এই সিমিলার কন্টেন্ট গুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনি কিভাবে অ্যাভয়েড করবেন, ধরেন আমি আমার একটা ডেমো ওয়েবসাইটে যাই, আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব, লগ ইন করে নিই। ধরেন আমি যখন এখানে আসার পরে আমি চলে যাব পোস্টে। হ্যাঁ, পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পরে ধরেন এটা হচ্ছে আমার একটা পোস্ট, ডেমো পোস্ট। আমি এটাতে যাব, যাওয়ার পরে এই যে নিচে আসি, এই যে দেখেন অ্যাডভান্স সেটিংটা আছে না, এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল। আপনি যখন ক্যানোনিক্যাল ইউআরএলটা ইউজ করবেন তখন কিন্তু আপনার ডুপ্লিকেট পেজ হওয়ার চান্স থাকবে না। ডুপ্লিকেট পেজ হওয়ার আর কোনো চান্স থাকবে না। হ্যাঁ, এটা মূলত ডুপ্লিকেট পেজ যাতে না হয় সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটা যেহেতু অটোমেটিক্যালি নিয়ে নেয়, তারপর আমি আপনাদেরকে দেখাইলাম এটা কোথা থেকে ইউজ করা হয়। হ্যাঁ, এটাও কিন্তু টেকনিক্যাল এসইওর একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর, তাই আমি আপনাদেরকে দেখায় রাখলাম। দেন আমাদের নেক্সট হচ্ছে পেজ স্পিড। অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনার পেজ স্পিডটাকে আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন, সেটা হচ্ছে একটা বড় কোশ্চেন। অনেকে মনে করে এটা হচ্ছে ডেভেলপারদের কাজ, সবটুকু ডেভেলপারের হাতে দিয়ে দিলে কিন্তু হবে না। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে। ঠিক আছে, আপনি শুধু বললেন এটা ডেভেলপার করবে এটা কখনোই হবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই এক্সপার্ট থাকতে হবে। আপনার ডেভেলপারের সামনে আপনাকে বসতে হবে, আপনার ডেভেলপারের সাথে আপনার কথা বলতে হবে, আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার ডেভেলপারকে আপনি এখানে কাজ করতেছেন। আপনার ডেভেলপার এমনিই বুঝবে না এখানে কি প্রবলেম বা না প্রবলেম, আপনাকে বুঝাইতে হবে যে এটাতে আমার প্রবলেম হচ্ছে, ওইটাতে আমার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আমি এতটুকুই বলবো অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে পেজ স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কি করতে পারি। প্রথমত হচ্ছে কম্প্রেসিং ইমেজ। আপনার ইমেজটাকে আপনাকে অবশ্যই কম্প্রেস করে ইউজ করতে হবে। ধরেন আমি যদি আমার ইমেজ অপশনে চলে যাই, এটা নিয়ে যদিও আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সম্পূর্ণ দেখে নিতে পারেন। আপনি আপনার ইমেজটাকে কম্প্রেস করে দেন ইউজ করবেন। হ্যাঁ, এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জেপিজি ফরম্যাটে যাতে ওয়েবসাইটে
ইমেজগুলো ইউজ করা হয়। ওয়েবসাইটের ইমেজগুলো সবসময় জেপিজি ফরম্যাটে ইউজ করতে হয়। হ্যাঁ, সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে HTML, জাভাস্ক্রিপ্ট এন্ড দেন CSS এই ফাইলগুলোকে ছোট করা। এই ফাইলগুলোকে ছোট করতে হবে। আপনি বিভিন্ন টুল ইউজ করে ছোট করতে পারেন, বা আপনি আপনার ডেভেলপারের সাথে কথা বলতে পারেন যে দেখো এই ফাইলগুলোকে ছোট করা যায় কিনা, কোনোভাবে রিডিউস করা যায় কিনা, আমার ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, লোডিং এ প্রবলেম হচ্ছে, একটু দেখো। আপনি এরকম ভাবে মূলত আপনি আপনার ডেভেলপারের সাথে কথা বলবেন, ঠিক আছে। 3 নাম্বার স্টেপ হচ্ছে রিডিউস HTTP রিকোয়েস্ট। রিডিউস HTTP রিকোয়েস্ট। HTTP রিকোয়েস্টটা কি? ধরেন এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট, আপনি যেটাই ধরেন, ওয়েব পেজই ধরলাম। হ্যাঁ, এখন বিভিন্ন ওয়েব ব্রাউজার গুলো, ধরেন এই যে ওয়েব ব্রাউজারটা, আমি এটা কি ইউজ করতেছি? গুগল ক্রোম ইউজ করতেছি, ঠিক আছে। এরকম বিভিন্ন ওয়েব ব্রাউজার গুলা আরো ইনফরমেশন জানার জন্য বা আরো বেশি তথ্য জানার জন্য আপনাকে বা আপনার ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় থাকে। এই যে রিকোয়েস্ট পাঠাতে থাকে না, যত বেশি রিকোয়েস্ট আসবে তত আপনার পেজ স্পিডে প্রবলেম হবে। তার জন্য এই রিকোয়েস্ট গুলোর সলিউশন আপনাকে বের করতে হবে। হ্যাঁ, ধরেন এখানে যখন আমি যাব, গিয়ে ইন্সপেক্টে ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করার পর এই যে দেখেন এই যে অপশনটা আছে মোর ট্যাবস, এটাতে যাব। যাওয়ার পরে ও সরি, এখানে নেটওয়ার্কস দেওয়া আছে। এই যে দেখেন মোর ট্যাবস আমার যাওয়ার প্রয়োজন নেই, যে নেটওয়ার্কস চলে যাব ডিরেক্ট আমি। হ্যাঁ, আচ্ছা এটাতে দিচ্ছে না, আমি অন্য একটাতে যাই দেখি। আমি এটাতে গেলাম। এটাতে গেলাম। এখন এটাতে যাওয়ার পর আমি এই যে এখানে ক্লিক করব, ইন্সপেক্টে যাব। যাওয়ার পরে এই যে মোর ট্যাবস এখানে যাব। যাওয়ার পর এই যে নেটওয়ার্কস অপশনটা আছে এখানে যাব। দেখেন অলরেডি 20টা রিকোয়েস্ট এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন 21টা, আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, এটা একটু সময় নেবে লোড হতে। এই যে রিকোয়েস্ট গুলো আসছে, কোন বিষয়গুলো নিয়ে আপনার রিকোয়েস্ট গুলো আসতেছে? হ্যাঁ, দেখেন তো XSR এগুলো নিয়ে আপনার রিকোয়েস্ট আসছে, CSS নিয়ে রিকোয়েস্ট আসছে। এজ এসইও এক্সপার্ট হিসেবে আপনি কি CSS বুঝেন? এই রিকোয়েস্টটা কেন আসতেছে আপনি কি বুঝতেছেন না? তার মানে এগুলো নিয়ে আপনাকে আপনার ডেভেলপারের সাথে কথা বলতে হবে। কিন্তু আপনার ডেভেলপারের সাথে কথা বলতে গেলেও তো আপনাকে একটু এক্সপার্ট হতে হবে। আপনাকে বলতে হবে যে দেখো এটা নিয়ে আমার রিকোয়েস্ট আসছে, তার জন্য আপনাকে এগুলো তো একটু জানতে হবে, তাই না? যে দেখেন CSS নিয়ে এই কয়টা রিকোয়েস্ট আসছে, দেখো তো এগুলো কি। এটার জন্য তো আমার পেজে প্রবলেম হচ্ছে, আমার লোডিং স্পিডে প্রবলেম হচ্ছে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে এগুলো আসছে, দেন হচ্ছে ইমেজ নিয়ে এগুলো আসছে, দেন হচ্ছে মিডিয়া নিয়ে কিছু আসছে না। প্রত্যেকটা নিয়ে মূলত এরকম করে রিকোয়েস্ট গুলো আসতে থাকে, ঠিক আছে। দেখেন কতগুলো রিকোয়েস্ট দেখাচ্ছে, 82টা রিকোয়েস্ট দেখাচ্ছে। রিকোয়েস্ট যত বেশি আসবে তত আপনার ওয়েব পেজের লোডিং স্পিড বাজে হতে থাকবে, বা ওয়েব পেজ বা ওয়েবসাইটের লোডিং স্পিড কিন্তু বাজে হতে থাকবে। তার জন্য এগুলো নিয়ে আপনি আপনার ডেভেলপারের সাথে কথা বলবেন এবং বলবেন যে এটা CSS এতগুলো আছে, জাভাস্ক্রিপ্ট এতগুলো আছে, ফ্রন্ট এতগুলো আছে, ইমেজ এতগুলো আছে, ডকুমেন্ট এতগুলো আছে, এক্সেস আর এতগুলো আছে, এগুলো তুমি সলিউশন করার ট্রাই করো, ঠিক আছে। দেন হচ্ছে ধরুন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলোকে আপনি মিনিফাই করার ট্রাই করেন। আপনি আপনার ক্লায়েন্টকে বলেন দেখো তো এই ফাইলগুলোকে কিছু ছোট করা যায় কিনা, এগুলোকে যদি কিছু ছোট করতে পারো তাহলে হয়তো আমার ওয়েব পেজটার বা ওয়েবসাইটের লোডিং স্পিডটা ইমপ্রুভ হবে, দেখো তো এটা একটু ঠিক করা যায় কিনা। এরকম করে আপনি আপনার ডেভেলপারের সাথে নেগোসিয়েশন করবেন। দেন হচ্ছে CDN-টা কি? আপনি CDN ইউজ করে আপনার পেজটাকে ইমপ্রুভ করতে পারেন বা পেজের লোডিং স্পিডটাকে ইমপ্রুভ করতে পারেন। আমি যদি CDN-এ যাই, ইমেজে চলে যাই, বুঝবেন ভালো, এটা দিয়ে দেখাই। হ্যাঁ, এখানে দুইটাই আছে। CDN-টাকে আগে একটু বলি। ধরেন সারা বিশ্বে যতগুলো সার্ভার আছে তারা কি করে, আমার যে এই যে ওয়েব পেজগুলো আছে না, এই ওয়েব পেজগুলোকে কপি করে রাখে। হ্যাঁ, এই ওয়েব পেজগুলোকে কপি করে রাখার পরে ধরেন আমার ইউজাররা যখন নক করে মানে সে সাথে সাথে প্রোভাইড করে দেয়। যেমন ধরেন আমি দেখাই, এটা হচ্ছে আমার ওয়েব পেজ, এটা হচ্ছে আমার ওয়েব পেজ, এটা হচ্ছে আমার ইউজার, এটা হচ্ছে আমার ইউজার, ঠিক আছে। এখন আমি তো CDN ইউজ করতেছি না, তার মানে আমার কোনো সার্ভারই আমার এই ওয়েব পেজটাকে কপি করতেছে না। যখনই আমার ইউজার আমাকে নক করতে এটা লিখে আমাকে সার্চ করতেছে, আমার ওয়েবসাইটে ক্লিক করলো, আমার ওয়েবসাইট থেকে বা আমার ওয়েব পেজ থেকে ডিরেক্ট এটা এখানে চলে গেল আমার ইউজারের কাছে, যার জন্য সময়টা বেশি লাগলো, 3 সেকেন্ড লাগলো। যখন আমি CDN-টা ইউজ করব তখন হচ্ছে কি, এগুলো হচ্ছে ধরেন ওয়েব সার্ভার, ধরেন এগুলো হচ্ছে বিভিন্ন সার্ভার। হ্যাঁ, এই সার্ভারগুলো এই যে আমার ওয়েব পেজ থেকে আমার কন্টেন্টটাকে কপি করে রাখছে, এখানেও কপি করে রাখছে, এখানেও কপি করে রাখছে, আমার ওয়েব পেজটাকে এখানেও কপি করে রাখছে। হ্যাঁ, এখন এটা আমার ইউজার যখনই নক করতেছে বা আমার যখনই ক্লিক করলো তখন
আমার ইউজারের সর্বোচ্চ কাছের যে সার্ভারটা আছে সে এখান থেকে কপি করা যে পেজটা আছে সেটাকে প্রোভাইড করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে যদি এখান থেকে আমার ইউজার সার্চ করতো তার মানে সে প্রোভাইড করতো, এখান থেকে সার্চ করলে সে প্রোভাইড করতো। আমার ইউজার যখন কন্টেন্টটাকে চাচ্ছে বা ক্লিক করতেছে সে কাছের সর্বোচ্চ কাছের যে সার্ভারটা আছে সে তাকে প্রোভাইড করতেছে, যার জন্য টাইমটা কম নিচ্ছে। এই জন্য সিডিএনটা অনেক ইম্পর্টেন্ট আর কি, পেজ স্পিডের ক্ষেত্রে বা লোডিং স্পিডের ক্ষেত্রে আপনি যেটাই বলেন অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি সিডিএনটা। আপনি চাইলে সিডিএনটা ইউজ করতে পারেন। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ওয়েব ডিজাইনটা যাতে বা মোবাইল ফ্রেন্ডলি হয়। ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনি একটু খেয়াল করেন তো, এই ওয়েবসাইটটাকে সবাই ডেস্কটপ দিয়ে ইউজ করে, সবাই ল্যাপটপ দিয়ে ইউজ করে? আপনার ইউজারকে কেউ মোবাইল ফ্রেন্ডলি নাই বা কেউ কি মোবাইলে ইউজ করতেছে না? আপনার ইউজারকে কেউ মোবাইল দিয়ে ইউজ করতেছে না? কেউ আপনার ওয়েবসাইটটাকে দেখতেছে না? অবশ্যই দেখতেছে। এখন আপনার এই ওয়েবসাইটের স্ট্রাকচার যদি মোবাইল ফ্রেন্ডলি না রাখেন আপনি, তাহলে ওরা কিভাবে ইউজ করবে এটা? তখন কিন্তু আপনার ইউজার কমে যাবে। তার জন্য এই স্ট্রাকচারটাকে অবশ্যই আপনাকে মোবাইল ফ্রেন্ডলি রাখতে হবে। হ্যাঁ, আপনি যখন ওয়েবসাইটে মেক করবেন আপনি আপনার ডেভেলপারকে বা যাকে দিয়ে মেক করেন অবশ্যই বলতে হবে আমার ওয়েবসাইটটাকে যাতে মোবাইল ফ্রেন্ডলি রাখা হয়। হ্যাঁ, ধরেন তারপরেও আপনি মোবাইল ফ্রেন্ডলি চেক করতে পারবেন। আপনি মোবাইল ফ্রেন্ডলি চেকার বা টেস্ট লিখে যখন সার্চ করবেন আপনি অনেকগুলো দেখেন অনেকগুলো ফ্রি টুল পেয়ে যাবেন, এগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা চেক করে নিতে পারবেন। ঠিক আছে, এন্ড দেন এটা হচ্ছে টেকনিক্যাল এসইও ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট বা আপনি অনেক ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টরও বলতে পারেন। এন্ড দেন হচ্ছে স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটাটা কিরকম? এই যে এরকম, হ্যাঁ, স্ট্রাকচার ডাটা এলোমেলো করা যাবে না, ডাটাগুলোকে গুছায়া বা স্ট্রাকচারালি রাখতে হবে, গুছায়া রাখতে হবে। দেখেন এটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা, এটা এলোমেলো করে রাখা, এন্ড দেন এটা হচ্ছে স্ট্রাকচার ডাটা, এটা মানে একদম গুছায় রাখা। যখন আপনি আপনার ডাটাগুলোকে স্ট্রাকচারালি মানে সুন্দর করে গুছায় রাখবেন তখন আসলে ওয়েবসাইট সম্পর্কে বা আপনার কন্টেন্ট সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে যে কেউ ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, এবং গুগলও এটা ইজিলি বুঝতে পারবে এবং আপনার ইউজাররাও ইজিলি বুঝতে পারবে। তার জন্য এটা ইম্পর্টেন্স, ডাটাটাকে স্ট্রাকচার করে রাখা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, এন্ড দেন নেক্সট হচ্ছে robot.txt। robot.txt টা অনেক ইম্পর্টেন্ট। ওকে, চলেন আমি একটু আমার ড্যাশবোর্ডে চলে যাই। robot.txt টা আমরা কোথায় থেকে চেঞ্জ করব বা robot.txt টা কেন প্রয়োজন? আপনি মূলত আপনার ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করার জন্যই robot.txt টা প্রয়োজন। কেমন? ধরেন আপনার যে গুগল যে বটটা আছে তাকে কি আপনি আপনার ড্যাশবোর্ডে আসতে দিবেন? আপনি পার্সোনাল ইনফরমেশন গুলো দেখার জন্য দিবেন না। তার মানে কোন কোন জিনিসগুলোকে অ্যালাউ করবেন, কোন কোন জিনিসগুলোকে আপনি অ্যালাউ করবেন না সেটা আপনাকে মনে রাখতে হবে। গুগল বটকে আপনি সব জায়গায় অ্যালাউ করবেন না। কোন কোন জায়গাতে আপনি অ্যালাউ করবেন যে তুমি এখানে আসো এটা কল করো, তুমি এখানে আসবে না এটা কল করবে না, এই যে নির্দেশনাগুলো এটা আপনি মূলত robot.txt এর মাধ্যমে দিয়ে থাকবেন। হ্যাঁ, এখন আপনি যে র্যাঙ্ক ম্যাথ আসছে, আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করি, আপনি ইউজ করেন, যে যেটা ইউজ করেন সেই ওটাতেই যাবেন। হ্যাঁ, গিয়ে চলে যাব জেনারেল সেটিং। জেনারেল সেটিং এ যাওয়ার পরে এই যে দেখেন এডিট robot.txt, আমি যখন এডিট robot.txt তে যাব, যেহেতু এটা আমার ডেমো, একটা ফ্রি ওয়েবসাইট, আমি এটা দেখানোর জন্য মূলত স্টুডেন্টদেরকে আমি এটা ক্রিয়েট করছি। এই যে দেখেন এখানে এই যে দেখেন ইউজার এজেন্ট, ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন, মানে আমি ডিসঅ্যালাউ করতেছি, আমি ডব্লিউপি অ্যাডমিন চাচ্ছি না সে দেখুক। ডিসঅ্যালাউ হচ্ছে সার্ভিস, আমি চাচ্ছি না আমার সার্ভিসগুলো আপাতত সে দেখুক। ডিসঅ্যালাউ প্লাগইনস, আমি চাচ্ছি না আমার প্লাগইনগুলো সে দেখুক, বাট অ্যালাউ করছি, দেখেন অ্যালাউ কোনগুলো করছি, ইউজার এজেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি নির্দেশনা দিয়ে দিতেছেন কোনটা সে অ্যালাউ করবে, কোনখানে সে আইসা কল করবে, কোনখানে সে আইসা কল করবে না। আপনি চাইলে এটা যারা পারেন নিজেরাও মেক করতে পারেন, আর যারা না পারেন তারা গুগলে আসবেন, গুগলে এসে robot.txt জেনারেটর লিখে যখন আপনি সার্চ করবেন এই যে দেখেন অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ক্রিয়েট করার জন্য আপনি এখানে যান, যাওয়ার পরে দেখেন লোডিং হচ্ছে, দেখেন কোনটাকে আপনি অ্যালাউ করবেন, কোনটাকে আপনি ডিসঅ্যালাউ করবেন, কোন আপনি চাচ্ছেন কোন সার্চ ইঞ্জিনটাতে আপনি করার জন্য ওই সার্চ ইঞ্জিনগুলো দিয়ে দিবেন এবং এগুলো আপনি ফিল আপ করে দেন আপনি যখন ক্রিয়েট robot.txt দিবেন তখন এটা ক্রিয়েট হয়ে যাবে এবং এটা ডাউনলোড করে আপনি এখানে নিয়ে সেট করে দিবেন বা বসায় দিবেন, বসায় দিয়ে দেন সেভ চেঞ্জেস। ওকে, ডান, ঠিক আছে। এন্ড দেন নেক্সট পার্ট হচ্ছে robot.txt তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো কিছুই চলবে না। এটা তো আমি ডিরেকশন দিচ্ছি,
গুগলের বটকে, কোনটা সে দেখবে, কোনটা সে দেখবে না, কোনটা সে কল করবে, কোনটা সে কল করবে না। তার মানে এটা তো বুঝতেই পারছে এটা ইম্পর্টেন্ট, এটা বলার কিছুই নাই। আমাদের নেক্সট পার্ট হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের ইউআরএল স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, ইউআরএল স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন আমি যে এটাতে গেলাম, দেখেন তো 10 টিপস বিগিনার গাইডেন্স, এটা অনেক ছোট একটা ইউআরএল, সুন্দর লাগতেছে না দেখতে? দেখেন এই ইউআরএলটার মধ্যে কিন্তু তার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটাও কিন্তু আছে। তার মানে আমরা বুঝতেছি যে ইউআরএল আমাদেরকে ফোকাস কিওয়ার্ডটাকে রাখতে হবে, ইউআরএলটাকে শর্ট রাখার ট্রাই করতে হবে, এবং ইউআরএলটা স্মল লেটারে হবে। ইউআরএল এ কখনো স্পেস দেওয়া যাবে না, ইউআরএল এরকম ড্যাশ ইউজ করতে হবে। এই যে দেখেন ওরা ড্যাশ ইউজ করছে, হ্যাঁ, এরকম ড্যাশ ইউজ করতে হবে, স্পেস দেওয়া যাবে না, এবং ইউআরএল এর ডেট ইউজ করা যাবে না। ইউআরএল এর বিভিন্ন যে প্রতীকগুলো আছে, সাইনগুলো আছে, সেগুলো ইউজ করা যাবে না। ধরেন হ্যাশট্যাগ এন্ড এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে? ইউআরএলটা হবে অনেক সুন্দর, এবং ইউআরএল এর প্রত্যেকটা স্ট্রাকচার আমাদেরকে মেনে কাজ করতে হবে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে ব্রোকেন লিংক। ব্রোকেন লিংকটা কি? এই যে পেজটা আছে, ধরেন এই পেজের মধ্যে আমি এই লিংকটা দিছি, ঠিক আছে, বা এই টমেটোস লিংকটা দিছি। হ্যাঁ, এই যে লিংকটা আমি দিয়েছি, ধরেন আমি এই লিংকটাতে যাওয়ার পরে এখন ধরেন আমি এটা ইন্টারনাল লিংকই করলাম বা এক্সটার্নাল লিংকই করলাম, এই লিংকটা যদি কোনোভাবে ভ্যানিশ হয়ে যায় বা কোনো ঝামেলা হয় এই লিংকটা যদি ওপেন না হয়, তখন আমি যে এখান থেকে লিংকটা দিলাম, আমার ইউজাররা যখন এটা পড়তে এই লিংকটাতে ক্লিক করবে, এই লিংকটাতে ক্লিক করার পর যখন এখানে আসবে তখন এই লিংকটা আর দেখাবে না। ধরেন ডিলিট করে ফেলা হয়েছে এই লিংকটা, আমি এক্সটার্নাল করি বা ইন্টারনাল করি, যেটাই করি, ডিলিট করে ফেলা হয়েছে। হ্যাঁ, এখন আসলে তখন এটা 404 এরর আসবে এখানে। এই 404 এররটা তখন আপনি কি করবেন? তখন হয়তো আপনার এই লিংকটাকে ডিলিট করে দিতে হবে, একটা অপশন, আর 2 নাম্বার অপশন হচ্ছে না হলে এটাকে রিডাইরেক্ট করতে হবে। এই দুইটা অপশনে আপনি এই আসলে এই ব্রোকেন লিংকটাকে ব্যানিশ করতে পারেন। এবং ব্রোকেন লিংক চেকার আপনি অনেকগুলো টুল পাবেন, আপনি কোন জায়গায় ব্রোকেন লিংক গুলো আছে, কোন পেজের মধ্যে ব্রোকেন লিংক গুলো আছে, সেগুলো আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন, এবং দেখে এটা মানে যথাযথ ব্যবস্থা আর কি নিতে পারবেন আপনি। নেক্সট স্টেপ হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কিরকম আমি যদি দেখাই, আপনি যদি সাইট ম্যাপ জেনারেটর লিখে যদি সার্চ করেন এন্ড দেন এটাতে যাওয়ার পরে ধরেন এখানে আপনার ইউআরএল চাইবে, ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি এখান থেকে আমার ওয়েবসাইটের লিংকটাকে যদি ধরেন আমি আমার ওয়েবসাইটের এই লিংকটাকে কপি করলাম, কপি করার পরে আমি চাচ্ছি এখন এখান থেকে একটা সাইট ম্যাপ আমি ক্রিয়েট করব। স্টার্টে চলে গেলাম, এই দেখেন হয়ে গেছে। এন্ড দেন এই যে ভিউ সাইট ম্যাপ ডিটেইলস, হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কোথায় যাবেন? এই যে ড্যাশবোর্ডে চলে যাবেন, যাওয়ার পরে যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এন্ড দেন যদি দেখেন সাইট ম্যাপ সেটিংস, এখানে গিয়ে আপনি আপনার সাইট ম্যাপটাকে আপনি এখানে দিয়ে দিবেন আর কি, তাহলে এটার কাজ শেষ। ওকে, আমি কিন্তু মোটামুটি আজকে অনেকগুলো টেকনিক্যাল এসইও পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই টেকনিক্যাল এসইও পার্টগুলো যদি আপনি প্রপার ভাবে করতে পারেন, তাহলে আমি আশা করি আর টেকনিক্যাল এসইও নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। তারপরেও যদি আরো ডিটেইলসে আপনারা চান যে আপু আমাদেরকে আরো ডিটেইলসে দেখান, আমরা কিভাবে robot.txt বা কিভাবে সাইট ম্যাপটা নিজে ক্রিয়েট করতে পারবো বা কিভাবে কি করবো, বা আপনি আরো ডিটেইলসে টেকনিক্যাল এসইও নিয়ে ভিডিও দেন, আমাকে জানাবেন, আমি ট্রাই করবো ভিডিও দেওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।